আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর। নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে। এবার শুরু করা যাক আজকে সংবাদ শিরোনাম। শিক্ষকের বাড়িতে সেক্স টয় নিরোধক, কাজের লোকের সাথেও ঘনিষ্ঠতা, ছাত্রীকে ধর্ষণ করে টুকরো টুকরো করেছিল দেহ। ভোট চুরি নিয়ে হাইড্রোজেন বোমা অনলাইনে মুছে দেওয়া হচ্ছে ভোট, রাহুলের অভিযোগ। পুজোর আগে সক্রিয় নয়া জালিয়াতি চক্র, কল্যাণীতে বধুর এটিএম কার্ড হাতিয়ে লক্ষাধিক টাকা চুরি, গ্রেফতার 2। চীনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু, রাতারাতি গ্রেফতার 11 জন। শিক্ষিত বেকারদের জন্য মাসে 1000 টাকা ভাতা, ভোটের মুখে ফের বড় ঘোষণা নীতিশের। জেলে তো কেউ ভালো থাকে না, ওনার কোনো সমস্যা হচ্ছে কি না, জীবনকে দেখতে এলেন হুমায়ুন। স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর, 12 ঘন্টাতেই জামিন, তৃণমূল নেতার পুলিশের ভূমিকায় প্রশ্ন। বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না হাসিনা, ভোটাধিকার বাতিল পরিবারেরও। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। বীরভূমের রামপুরহাটে 7ম শ্রেণীর ছাত্রীর 5 টুকরো করা বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনা ঘিরে সামনে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। ছাত্রীকে ধর্ষণ করে খুন করার পরে দেহ লোপাট করার চেষ্টার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই ছাত্রীর স্কুলের এক শিক্ষককে। এবার শিক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সমস্ত জিনিস পাওয়া গেল তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না খোদ পুলিশে। রামপুরহাটে লালসার শিকার ছাত্রী, গ্রেপ্তার হওয়া শিক্ষক মনোজ কুমার পালের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয়, সেক্স ভাইব্রেটর, বিভিন্ন ওষুধ কোম্পানির কন্ডোম। বাড়িটি গত বুধবার রামপুরহাট থানার পুলিশ সিজ করেছে। জানা গিয়েছে ওই শিক্ষকের সাথে তার স্ত্রীর 6 বছর আগে ডিভোর্স হয়ে যায়। এই শিক্ষক নাকি বিবাহিত জীবনে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ত, সে কারণেই স্ত্রীর সাথে বনিবনা হতো না, সে কারণে ডিভোর্স। তার স্কুলের পাশেই যে ভাড়া বাড়িতে থাকতো সেখানেও নাকি সেই শিক্ষক তার কাজের মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে, সেই নিয়েও একটি সমস্যার সৃষ্টি হয়েছিল। মৃতদেহ টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছিল জলা জমির নালায়। 2টি বস্তা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত, তবে ছাত্রীটির দেহের নিচের অংশ পাওয়া যায়নি। মনে করা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্য আরও কারো যোগ থাকতে পারে। এবার নজর দেওয়া যাক এমন এক গুরুত্বপূর্ণ খবরে যা আজ সারা দিন ধরে দেশ থেকে রাজ্যের রাজনীতিতে চর্চার কেন্দ্রে রয়েছে। কদিন আগে ভোট চুরি নিয়ে হাইড্রোজেন বোমা ফাটালেন বলেছিলেন রাহুল গান্ধী। বুধবার সাংবাদিক বৈঠক করে সেই বোমাই ফাটালেন তিনি, অভিযোগ তুললেন সফটওয়্যার ব্যবহার করে মুছে দেওয়া হয় ভোটারদের ভোট, আর সেই কাজটা কেন্দ্রীয়ভাবে করে জাতীয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে জবাব দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে 7 দিন সময় বেঁধে দিয়েছিলেন তিনি। 7 দিন নয়, 8 বেলার মধ্যে রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দিল কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে রাহুল গান্ধীর অভিযোগ ভুল এবং ভিত্তিহীন। বিবৃতি জারি করে কমিশন জানিয়েছে অনলাইনে কোনো ব্যক্তির ভোট কারো পক্ষে মুছে দেওয়া সম্ভব নয়, রাহুল গান্ধী ভুল বুঝেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে যারা ভোট, সেই ভোটারকে কথা বলার সুযোগ না দিয়ে ভোট মুছে দেওয়া সম্ভব নয়। 2023 সালে আনন্দ বিধানসভা কেন্দ্র থেকে অসফলভাবে ভোটার মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এ বিষয়ে একটি এফআইআরও দায়ের করা হয়। আগে নির্বাচন কমিশন সূত্রে দাবি করে রাহুল গান্ধী যেভাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে টার্গেট করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ মাত্র 6 মাস হলো তিনি দায়িত্ব নিয়েছেন। বেনিয়মে অভিযোগ 2024-এর নির্বাচন ঘিরে কর্ণাটক সহ একাধিক রাজ্যে ভোট চুরির অভিযোগে আজ বিস্ফোরক দাবি করেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী অভিযোগ করেন সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। তার দাবি টার্গেটেড ভাবে কংগ্রেস এবং বিরোধীদের সমর্থক, গরিব এবং দলিত ভোটারের নামই বেশি বাদ পড়ছে, অথচ যার নাম বাদ যাচ্ছে এবং যিনি নাম বাদ দিচ্ছেন তাদের কেউই জানেন না সে ব্যাপারে। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে সাক্ষ্য প্রমাণ সশরীরে হাজির করেন রাহুল। পুজোর আগে সক্রিয় নতুন জালিয়াতি চক্র, গৃহবধূর এটিএম হাতিয়ে লক্ষাধিক টাকার জালিয়াতি। ভিন জেলার 2 জনকে গ্রেপ্তার করল হরিণঘাটা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনায় ব্যবহৃত একটি গাড়িও। ধৃতদের নাম শুভম মাল এবং সুবীর শেখ।
শুভম দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার বাসিন্দা, সুবীর দক্ষিণ চব্বিশ পরগনারই রায়দিঘি এলাকার বাসিন্দা। বুধবার সকালে অভিযুক্তদের নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 13ই সেপ্টেম্বর হরিণঘাটা পুরসভা 2 নম্বর বাজের একটি এটিএমে টাকা তুলতে আসেন বন্ধনা সরকার নামে এক গৃহবধূ। টাকা তোলার সময় কিছু সমস্যার মধ্যে পড়েন তিনি। সেই সময় সাহায্যের জন্য এগিয়ে আসেন ধৃতদের মধ্যে এক যুবক। সাহায্যের নামে সেই যুবক মহিলার এটিএম এর পিন জেনে নেন বলে অভিযোগ। নানান অছিলা এটিএম কার্ডটিও বদলে নেন অভিযুক্তরা। সে বিষয়টি লক্ষ্য করেননি বধূ। কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। পরের দিনে তিনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একাধিকবার টাকা তোলার মেসেজ আসতে থাকে বধূর ফোনে। মহিলার দাবি, ব্যাংক থেকে তাকে ফোন করে টাকা তোলার বিষয়টি জানানো হয়। জানতে পারেন প্রায় 1,37,000-এরও বেশি টাকা তার অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে নিজের এটিএম কার্ডটি ব্লক করান। তারপরে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে এটিএম এর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই সূত্রেই 2 ধৃতকে নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে হরিণঘাটা থানার পুলিশ। প্রিয় দর্শক, এবার যে খবরটা আপনাকে শোনাবো সেটাই আজকের সবচেয়ে চর্চিত ঘটনা। বিশ্বকর্মা পুজোর দিন উঠছিল ঘুড়ি, আর সেখানেই ঘটল অঘটন। এয়ারপোর্টে যাওয়ার পথে চীনা সুতোয় গলা কেটে মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের। এবার সেই ঘটনায় নড়ে চড়ে বসল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার 11 জন। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ চাইনিজ মাঞ্জা সুতো। ঘুড়ির চাইনিজ মাঞ্জা সুতোয় প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যুর পরে নড়ে চড়ে বসল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা। গতকাল থেকে আজ রাতভর তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে খড়দহ থানার পুলিশ 5 জনকে, টিটাগড় থানার পুলিশ 1 জনকে, নিউ ব্যারাকপুর থানার পুলিশ 4 জনকে, মোহনপুর থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে প্রচুর পরিমাণে চাইনিজ মাঞ্জা সুতো এবং তার মশলা বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে বিভিন্ন থানার পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, এই বেআইনি চাইনিজ মাঞ্জা সুতোর ব্যবসা বন্ধ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই তল্লাশি লাগাতার চলবে। উল্লেখ্য, আর তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর ঘুড়ির সুতোয় গলা কেটে যায় তার। দ্রুত এলাকাবাসী ছুটে আসেন। উদ্ধার করে তাকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গলা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। বিহারের ভোটে জিততে মোদি নীতিশদের ভরসা সেই খয়রাতি। ভোটের মাত্র মাস 2 আগে বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবার থেকে বিহারের 20 থেকে 25 বছর বয়সী সব বেকার যুবক যুবতী মাসিক 1000 টাকা করে ভাতা পাবেন। 2 বছর পর্যন্ত রোজগার না পেলে ওই ভাতা দেওয়া চলবে। বিহারে বিধানসভা ভোটের মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করেছেন নীতিশ। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ ঘোষণা করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে বিহার যুব কমিশন গঠনের কথাও ঘোষণা করেছেন জেডিইউ সুপ্রিমো। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণদের 4000 টাকা এবং স্নাতকদের 6000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ হিসাবেই অর্থ দেওয়া হবে। এর আগে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছিলেন নীতিশ, যা 400 টাকা থেকে বাড়িয়ে 1100 টাকা করা হয়েছে। এবার তার ঘোষণা, 20 থেকে 25 বছর বয়সী কোনো স্নাতক যুবক যুবতী যদি কর্মহীন হন, কোনো চাকরি না করেন বা নিজের ব্যবসাও না করেন, তাহলে 2 বছর পর্যন্ত তাকে 1000 টাকা করে মাসিক ভাতা দেবে সরকার। নীতিশের আশা, সরকারের এই সাহায্য পেয়ে বিহারের যুব সমাজ দক্ষতা উন্নয়নের চেষ্টা করবে। আগামী 5 বছরে রাজ্যে 1 কোটি বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিহার সরকার। যদিও বিরোধীরা স্পষ্ট বলছে, সবটাই ভোটের আগের দেখনদারি। নীতিশ আসলে মরণকালে হরিণ নাম করছে। 5 বছর মানুষের জন্য কোনো উন্নয়ন করেননি, এবার খেসারত দিতে শেষ বেলায় খয়রাতি করছেন। উল্লেখ্য, সামনে বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এবার নির্বাচনে কংগ্রেস আরজেডির পাশাপাশি নীতিশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জন সুরাজও। রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক বছরে দফায় দফায় পাল্টের জেরে নীতিশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ইস্যুকে হাতিয়ার করে নীতিশ সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে বিরোধী শিবির। এই অবস্থায় ভোটে বৈতরণী পার করতে খয়রাতের জন্য বন্যা বয়ে দিচ্ছেন বহুদিনের পোরখাওয়া রাজনীতিবিদ নীতিশ কুমার। নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার হয়েছেন বরঞ্চার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আপাতত তিনি জেলেই রয়েছেন। গ্রেপ্তারের পরে প্রথম দলের কেউ দেখা করতে গেলেন তার সঙ্গে।
আজ জেলবন্দি তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা করতে গেলেন অপর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিন টিভি 9 বাংলাকে তিনি বলেন, জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করব। জেলে তো কেউ ভালো থাকে না, তার কোনো সমস্যা হচ্ছে কিনা শারীরিক খোঁজ খবর নিতে এসেছি। এর আগেও আসা হয়নি, লোক মারফত খোঁজ খবর নিতাম। দলের কেউ এখন অবধি দেখা করতে আসেননি, তিনিই কেন? এই প্রশ্ন করতেই হুমায়ুন বলেন, কে আসবে কে আসবে না আমি বলতে পারবো না। আমার মনে হয় অবশ্যই একবার দেখা করা উচিত। নিয়োগ মামলার তল্লাশির জন্য অগাস্ট মাসে মুর্শিদাবাদে জীবনকৃষ্ণের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি মামলাতে তল্লাশি অভিযানে নেমে জীবনকৃষ্ণের কান্দির বাড়ি সহ মোট 5 জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। তল্লাশি চলে বিধায়কের পিসি এবং শ্বশুর বাড়িতেও। জীবনকৃষ্ণ সেদিনও নিজের ফোন ছুড়ে দেয় পুকুরের উদ্দেশ্যে, তবে এবার ফোন পুকুরে না পড়ে মাটিতে পড়ে যায়। বস্তুত এর আগে অর্থাৎ 2023 সালে যখন তল্লাশি চলে সেই সময়ও নিজের দুটি ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পরে দুদিন ধরে পুকুরে ছেঁচে সেই ফোন তোলা হয়। এদিকে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল কাকদ্বীপের তৃণমূল নেতা ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তারও করে, কিন্তু গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যেই তৃণমূল নেতার জামিন হয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, শিক্ষককে স্কুল চত্বরে গায়ে হাত দেওয়া, মারধর, হুমকির মতো গুরুতর অভিযোগ থাকলেও লঘু ধারায় মামলা করা হয়েছে, যার জেরেই জামিন পেয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই শুধুই একজন পঞ্চায়েত সদস্যই নন, স্কুল পরিচালন সমিতির সভাপতি পদেও রয়েছেন তিনি। এর আগেও একাধিকবার হুমকি, দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত মঙ্গলবার স্কুল চলাকালীন আচমকায় স্কুলে হাজির হন তিনি। পড়ুয়াদের সামনে প্রধান শিক্ষককে সামনে পেয়ে ঘাড় ধাক্কা দিয়ে মারতে শুরু করে। স্কুল চত্বর থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এসডিপি অফিসের দিকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও। কিন্তু এহেন গুরুতর অভিযোগ থাকলেও কিভাবে একজন অভিযুক্ত ঘটনার 12 ঘন্টার মধ্যে জামিন পেতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা ঘটনায় শাসক দলের পাশাপাশি প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। অনেকেই বলছেন, শাসক দলের নেতা হওয়াতেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে লঘু ধারায় মামলা দায়ের করেছে। যদিও এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পুলিশ বা তৃণমূল কংগ্রেস। এইমাত্র যা শুনলেন তার থেকেও বড় খবর অপেক্ষা করছি, চলুন জেনে নিই। বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন কমিশনের তরফে ভোট দেওয়ার অধিকার বাতিল করা হয়েছে তার পরিবারের সদস্যদেরও, কারণ তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি লক করে রাখা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে 13তম জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকায় বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, যেসব বাংলাদেশি নাগরিকের এনআইডি লক করা আছে তারা দেশের বাইরে থেকে নতুন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার অধিকার পাবেন না। হাসিনার ভোট দেওয়ার প্রসঙ্গে জানানো হয় ওনার এনআইডি লক আছে, তাই উনিও এই নিয়মের আওতায় পড়বেন। বাংলাদেশ কমিশন এও জানিয়েছে, মামলা এড়াতে বা অন্য কোনো কারণে বাংলাদেশ থেকে অন্যত্র যেসব বাংলাদেশি বিদেশে আছেন তারা সকলেই ভোট দিতে পারবে, তবে তাদের এনআইডি লক থাকলে তা চলবে না। গত এপ্রিলেই বাংলাদেশের নির্বাচন কমিশনের এনআইডি শাখার প্রধান হুমায়ুন কবিরের নির্দেশে হাসিনা এবং তার পরিবারের 10 সদস্যের এনআইডি বাতিল করা হয়েছিল। স্পষ্ট হয়ে গিয়েছিল বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না তারা। যে 10 জনের ভোটাধিকার বাতিল করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে হাসিনার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। এই ছিল আজকের 18 সেপ্টেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।